রিয়াজ চলে যাওয়ার পর সানা রুম থেকে বেরুতে খুব চেষ্টা চালিয়েছে, কিন্তু রুমটা খুবই বদ্ধ ছিল। দরজার জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা ফাঁক নেই বের হওয়ার মতন। রুমে ছোট্ট ছোট্ট দুটো জানালা, যেগুলোর গ্লাস দেওয়ালের সাথে অ্যাটাচড। ব্যালকনিটাও নেই। অগত্যা সানা আশা হারিয়ে ফের ফ্লোরের ওপরই আবার লেপ্টে বসে পড়ল। এখন দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। সানা এখনো বসে আছে আগের জায়গাতেই স্থিরভাবে, এক ফোঁটাও নড়ল না। তাকিয়ে আছে স্থির চাহনিতে দূরের পূবকাশে। মনের অব্যক্ত কত কথাই না এর মাঝে আকাশের সামনে দাঁড় করালো। আকাশ শুনল, সেও শুনল, তবে চুপি চুপি। কিন্তু লাভ আর হলো না। সানা জোরে একটা তপ্ত শ্বাস ছেড়ে দরজার দিকে তাকায়। দরজার খুটুর খুটুর শব্দ হচ্ছে, অনেকটা দরজা খোলার মতন শব্দ। তাকিয়ে পর মুহূর্তে দেখলো তুলি আপা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেছে। সানা, তুমি ভিতর থেকে দরজা লক করনি? সানা তুলির কথাটার জবাব না দিয়ে দৃঢ় হাতে পাশ থেকে ওড়নাটা তুলে তা গায়ে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। তুলির দিকে কিছুটা এগিয়ে ভারাক্রান্ত বুকে বলে ওঠে, আপু, আমাকে এ বাসা থেকে বেরোনোর একটু পথ করে দিন না প্লিজ। নিঃসংকোচ আবেদন করলো। তুলি হাতে রাখা শপিং ব্যাগগুলো বিছানার ওপর রেখে এবার ক্ষীণ চোখে সানার দিকে তাকায়। মেয়েটা একদিনে কেমন শুকিয়ে গেছে। চোখের পানি শুকিয়ে গালে বলি রেখা পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মুখের কোথাও একটুখানি সজীবতা নেই, একদম নীরস আর নিষ্প্রাণ। তুলি গোপনে একটা নিঃশ্বাস ছাড়ে, তারপর সানার কাঁধে আলতো হাত রেখে তাকে বিছানায় নিয়ে বসায়। সুদৃঢ় এবং নরম গলায় বলে, সানা, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না। তোমার রিয়াস ভাই খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব কেয়ার করবে, তোমাকে সুখে রাখবে। রিয়াস তোমার জন্য পারফেক্ট। আজ যার সাথে এনগেজ হতে, তার ওপরের রূপটা দেখে কি জাস্টিফাই করতে পারতে সে তোমাকে কতটা ভালোবাসবে, খুব সুখে রাখবে? একদমই না। অদেখা অজানা ছেলেদের নিয়ে অনুমান কখনো সত্যি হয় না, বেশিরভাগই হয় বানোয়াট। রিয়াসকে ছোট্ট থাকতে দেখে এসেছো, আর তার ব্যাপারে জানো যে সে কেমন। তাহলে কেন রিয়াসকে রিজেক্ট করবে? তাছাড়া তুমি তো রিয়াসকে আগে খুব ভালোবাসতে, তাই না? বাসতাম, খুব বাসতাম। এখন আর সেই ভালোবাসাটা আসে না আপু। ভালোবাসা আসে, তুমি আসতে দাও না, তা পাথরের মতন চেপে রেখে নিজেকে কষ্ট দাও, রাইট? সানা ড্যাব ড্যাব চোখে তুলির দিকে তাকায়। তুলি বলে, রিয়াসকে ভালোবাসো তুমি, কিন্তু ফ্যামিলির কথা ভাবলে রিয়াসকে ভুলে যাওয়ার চেষ্টা করো। আবার রিয়াসকে চাইলে আবার ফ্যামিলির কথা চিন্তায় তুমি দোটানা রোগে ভুগছ। সানা মনে মনে অবাক হয়ে যায়। ইনি তো আমার মনের কথাগুলোই বলে দিলেন, কিন্তু কিভাবে? সানার ড্যাব ড্যাব মাঝেই তুলি আবার বলে, সানা, আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, সো মানুষের মনোজাগতিক ব্যাপারগুলো কিছুটা হলেও বুঝি। আমি বুঝতে পারছি তুমি খুব চাপা কষ্টে আছো, যেটা তুমি রিয়াজকেও বলতে পারছো না এবং নিজেকেও বোঝাতে পারছো না। তুমি রিয়াসের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এবং তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কথা ভেবে নিজেকে রিয়াসের লাইফ থেকে সরাতে চাচ্ছ। যখন তুমি রিয়াজকে ভালোবাসতে শুরু করো তখন তুমি ছিলে কিশোরী, এখন তুমি কিশোরী নও, ম্যাচিওর্ড। আমি বলবো না তখন রিয়াসের প্রতি তোমার শুধুই আবেগ ছিল, ভালোবাসাটাও কম ছিল না। ডিফারেন্স তখন নবপল্লবে কিশোরী মনে ভালোবাসাটাকে আটস্থ করেছ, আর এখন বড় হওয়ার সহিত ভালো মন্দ বুঝতে শিখেছ, তাই ফ্যামিলির কথা ভেবে ভালোবেসে ভালোবাসাটাও চাপা রেখেছ। ঠিক বলেছি সানা? সানা কি জবাব দেবে তা নিজেও বুঝে উঠতে পারছে না। এই মেয়ে তো পুরোই জ্যোতিষী, তার মনের কথা কিভাবে পড়তে পারল সে? তার অব্যক্ত কথাগুলো কিভাবে প্রকাশ করলো সে? সানা, জাস্ট কুল। আমি তোমার দিকগুলো পুরোপুরি আটস্থ করতে না পারলেও অনেকগুলো পয়েন্ট ধরিয়ে দিয়েছি তোমাকে। মেন কথায় আসি, তুমি রিয়াজকে এসব রিজনে যদি দূরে ঠেলে দাও তাহলে তুমি ভুল করছো। ভেবেছো অন্য জায়গায় বিয়ে হলেই সব ঠিকঠাক মতন চলবে, আত্মীয়তার মাঝে আত্মীয়তার কোনো ঝগড়া বিবাদ থাকবে না ইত্যাদি। তবে কয় যুগ ধরে ঝগড়া বিবাদ লেগে থাকবে বলো? একদিন, দুদিন, 3 দিন পরে দেখবে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ফ্যামিলি একদিন ঠিকই সব মেনে নেবে। আর সেখানে রিয়াস, ওর ব্যাপারে তো তুমি জানো ও কতটা স্ট্রং। বলেই তুলি একটা হাঁপ ছাড়ে।
সানা চুপচাপ বসে থাকে। তার চুপচাপতার মাঝে ভাবনার চিত্র স্পষ্ট। তুলি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা থেকে উঠে খানিকটা দূরে সে রিয়াজকে কল করে। কল রিসিভ হতেই বলে, হ্যালো রিয়াজ। হ্যাঁ দোস্ত বল, তোরা কখন আসবি? আমার তো এখনো বরের সাজ সম্পূর্ণ হয়নি, সাজটা শেষ করে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। সানাকে সাজাচ্ছিস? আরে গর্ধপ, ওটাই তো পারছি না। কেন? ও শাড়ি পরতে চাচ্ছে না? ওকে যে শাড়ি পরিয়ে তোর গলায় ঝুলিয়ে দেবো ওটাই তো বলার মতন ওয়ে পাচ্ছি না। ও যদি মুখের ওপর উল্টো কথা শুনিয়ে দেয়? ভিতর ডিম একটা, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাতে পারিস না? তুই আয়সা তোর বউরে পড়া, রাখলাম আমি। তুলি কল রাখতেই সানা পিছন থেকে তুলিকে ডেকে ওঠে। আপু, শপিং ব্যাগগুলোতে কি? তোমার জন্য একটা শাড়ি এনেছি আর কিছু সাজগোজ। কেন? মানে আজকে তো গোসল করনি, সেজন্য রিয়া শাড়ি কিনে আমাকে দিয়েছে তোমাকে পরানোর জন্য। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আজ আমি নিজের হাতে তোমাকে শাড়ি পরিয়ে দেব বলেই মিষ্টি হাসলো তুলি। কিন্তু আরে কোনো কিন্তু না, যাও। সারা নিজের দিকে তাকিয়ে গায়ের গন্ধ শোকে। আসলেই ফ্রেশ হয়ে আসলে একটু হালকা হওয়া যাবে, টেনশনটাও কমে যাবে ভেবেই সানা তুলির মুখের ওপর আর কিছু বলল না। বাধ্য মেয়ের মতন বাথরুমে ঢুকে গেল। সানা বাথরুমে গেলে সানা খুশিতে শব্দহীন একটা লাফ মেরে ওঠে। আর অমনি রিয়াজকে মেসেজ করে দেয়, দোস্ত শাড়ি পরাতে পারবো মনে হয়। সানা গোসল সেরে গায়ে ব্লাউজ এবং পেটিকোট পরে বের হওয়ার পর তুলি সানাকে সাজাতে বসে যায়। মুখের সাজটা যখন প্রায় শেষ হয়ে আসে তখন সানা কিছুটা চমকে যায়। মুখে এত সাজ লাগিয়েছে যেন বউ সাজাচ্ছে। তার পরপরই আবার যেই তুলি লাল রঙা শাড়িটা বের করে অমনি সানা বিস্ময় মাখা মুখ আকাশ ছুঁই ছুঁই। এত ভারী শাড়ি? মানুষ শখ করে বুঝি এত ভারী শাড়ি পরে? শখ করে তো মানুষ পাতলা শাড়ি পরে। ভাবছিল ব্যাপারটা তুলিকে বলবে, পরে ব্যাপারটা খারাপ দেখাবে বিধায় সানা মুখ চেপে নেয়। সাজানো শেষ হলে তুলি বলে, আয়নাতে দেখো নিজেকে, কি সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন বউ বউ। বউ শব্দটা শুনে সানা আর একটা ধাক্কা খায়। মাথায় বারবার কতগুলো শব্দই বাড়ি খায়। তা হলো রিয়াস ভাইয়ার সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার ধান্দায় আছে না তো? ঠিক তখনই দরজার ওপাশে রিয়াসের কণ্ঠস্বর ভেসে আসে, তুলি, আয় তুলি। তুলি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। রিয়াস চৌখাট বরাবর পা রাখতেই সানার মাথাটা টুং করে ঘুরে যায়। রিয়াস ভাইয়া তো বর বেশি এসেছে, তার মানে সে যা ভাবছে তাই ঠিক। সানা আর এক মুহূর্ত দেরি না করে এক লাফ দিয়ে উঠে বলে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবি না তুই? নাকি আমি দেখতে খারাপ? আমার মতন হ্যান্ডসাম ছেলে আর কোথাও পাবি? তোর বটগাছ তো আমার নখটুকুর মতন সুন্দর না। সুন্দর অসুন্দর কিচ্ছু না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। প্রয়োজন হলে আমি চিরকুমারী হয়ে থাকবো। আবেদ এবং রাহুল পিছন থেকে টপার টপ সামনে এসে বলে, ভাবি কেন বিয়ে করবেন না? কারণ বলুন। উনি সবার সামনে আমার মান সম্মান খেয়ে ফেলেছেন। আমি লজ্জায় মা বাবা ফুপি ফুপু কারোর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এখন দাঁড়াবি আমার বউ হিসাবে? বলি রিয়া সানাকে এক সপাটে কোলে তুলে নেয় আর বলে, বিয়ের অফিসে তোর হেঁটে যেতে কষ্ট হচ্ছে তাই কোলে নিলাম, তারপরও আজ তোকে আমি বিয়ে করব এবং করবই। বলেই সানাকে নিয়ে সিঁড়ি বেয়ে লাগায় এক ছুট। আর তা দেখে রাহুল, আবেদ এবং তুলি হাসিতে গদগদ। তারপর রিয়াসের ধমকাধমকির করতালে চাপা খেয়ে সানা বিয়ে করে ফেলে। তারপর সই করি এক পাশে ছিটকে দাঁড়িয়ে মুখের শাড়ির আঁচল টেনে বাচ্চাদের মতো নাক টেনে টেনে কান্না জুড়ে দেয়। রিয়াজ তার সইটা শেষ করে সানার দিকে এগিয়ে এসে কঠিন গলায় বলে, এই একদম কাঁদবি না, গুম করে ফেলবো তাহলে। গুম করেই ফেলুন, আপনার সাথে সংসার করার চাইতে গুম হওয়াই ভালো। আপনি আমাকে জোর করে বিয়ে করে ফুপি মা বাবা সবার সামনে মুখটা ছোট করে দিয়েছেন। এখন আমি সবার সামনে দাঁড়াবো কিভাবে? পা আছে, পায়ের উপর দাঁড়াবি, ব্যাস। আপনি না আসলেই একটা জঘন্য, মানুষের অবস্থা বোঝার চেষ্টাই করেন না। আহা, পটর পটর করিস না তো বউ। এমনিতেই তোর ভনিতা কমাতে কমাতে অনেক বেলা চলে গেছে, এখন বাসায় ফিরতে হবে, তারপর আবার বাসর করতে হবে, আরও কত কিছু। নো মোর টেক এগেন, নাও লেটস গো ইয়োর হাবি হোম। নির্লজ্জ,
তুলি, আবেদ এবং রাহুল সেই প্রথমে অফিসে পা রাখতেই হাসির ঝুলি খুলেছে। রিয়াজ এবং সানার এইসব কাণ্ড দেখতে দেখতে বেচারাদের পেট এখন প্রায় ব্যথায় টনটন করছে। শত চেষ্টা চালিয়েও হাসি চাপাতে পারেনি, এখনো হেসেই যাচ্ছে। রাহুল কোনো মতে হাসির বেগ একটু কমিয়ে এনে চাপা চাপা গলায় বলে ওঠে, দোস্ত, আজ তোর বাসর ঘরটা আমি নিজের হাতে সাজাবো। তুই কি একা সাজিবি নাকি? সাথে আমিও সাজাবো। আচ্ছা, সাজাস সাজাস, তোরা দুজনেই সাজাস। হে যেমন বান্দর, ফ্রেন্ডসগুলো হয়েছে আর এক বদের হাড্ডিয়ার। সানার মনোকথার মাঝেই রিয়াজ সানাকে বলে ওঠে, কি বউ, পথ মাপবা নাকি আগের মতন সেই একই কাজ করতে বাধ্য করাবা? আমি এখান থেকে কিছুতেই নড়ব না। আপনার ইচ্ছে হলে আপনি চলে যান, আমি যাব না। অফিসের চার দেওয়ালে থাকতে আবার ইচ্ছে হলো নাকি? তা তোমার যদি আপত্তি না থাকে তাহলে সাহেব চাচার ছেলের সাথে বিয়ে পড়ি দিয়ে এখানেই সারা জীবনের জন্য রেখে যাই, কি বলেন চাচা? ঠোঁটের কোণে দুষ্টু হাসি চেপে ওনার দিকে এক ফোঁট তাকিয়ে কথাটা বলল রিয়াস। সাহেবের এই কথার পিঠে কি বলবে তিনি নিজেই ইতস্ততায় পড়ে যান। হয়তো মনে মনে বলেন, আপনার নিজের বিয়ে করাবো আবার অন্যর কাছে বিয়ে দেবেন, এটা হয় নাকি? এটা তো একদমই বেমানান। কিন্তু কাজী সাহেব কথাটা বলতেই পারল না, দৃষ্টি নিচে রেখে চুপ করে রইল। সানার তো রাগে পিত্তি জ্বলা অবস্থা, না পারে কলম দিয়ে এই ছেলেটার চোখ দুটো ফুটো করে দেয়। এত অসভ্য কেন ছেলেটা, ম্যানার্স বোধ নেই। সাহেব মনে হয় রাজি নয়। থাকবো, তোমাকে কারোর গলায় ঝুলতে হবে না, তুমি সারা জনম এই রিয়াসের গলাতেই ঝুলে থাকো, চলো এবার। বলেই সানাকে এক হাতে জড়িয়ে পা বাড়াতে যায়, কিন্তু সানা নাছর বান্দার মতন আগের জায়গাতেই দাঁড়ায়, না নড়ছে না টড়ছে। রিয়াস এবার গলার স্বরটা উঁচু করে ধমকের সুরে বলে, যদি নেক্সট বার বলার পর ও কথা না শোনো তাহলে কোলে তুলে নেব বলে দিলাম। সানা কোল শব্দটা শুনে কুঁকড়ে যায়। তখন কোলে নিয়েছে আর সে কি লজ্জা পেয়েছে। যদি আবার কোলে নেয় এবার তো লজ্জায় মরে যাওয়ার অবস্থা হবে। আর কোলে না উঠতে চাইলেও এই নির্লজ্জ রিয়াসটা তো তাকে কোলে নিয়েই ছাড়বে। কি করবে কি করবে ভাবতে ভাবতে সানার পিট পিট চোখ জোড়া মনের অজান্তে রিয়াসের চোখের ওপর পড়ে। পড়তেই রিয়াজ চোখ রাঙানি দিয়ে ইঙ্গিত করে পা চালাতে, আর তারপর বাধ্য ও ভদ্র মেয়ের মতন সানা রিয়াজ, তুলি, আবেদ এবং রাহুলের সহিত গাড়ির দিকে পা চালাতে থাকে। তারপর বাড়িতে এসে পৌঁছালে তুলি, আবেদ এবং রাহুল রিয়াস এবং সানাকে বাইরে রেখে এসে তারা আগে বাড়ির ভেতর ঢোকে। জিহ্বা দিয়ে গলা ভিজিয়ে আওয়াজস্ত গলায় তিন বন্ধু মিসেস রিমাকে ডাকাডাকি করতে থাকে। ও আন্টি, আপনি কোথায়? মিসেস রিমা তখন ফোনে ওনার স্বামী মিস্টার শওকত হোসেনের সাথে কথা বলছিল। নিচে কারোর হইচয়ের শব্দ কানে আসতেই বলেন, আচ্ছা কে যেন এসেছে, তোমার সাথে একটু পরে কথা বলছি। বলি ফোনটা রেখে নিচে নামেন। তুলি, আবেদ, রাহুলের চোখে মুখে হাসি হাসি ভাব দেখে বলেন, আরে তোমরা হঠাৎ আমার বাসায় কি মনে করে? তুলি এগিয়ে এসে বলে, ও আন্টি, কি বলবো আপনাকে, আমরা মানে সেই খুশি, এতটাই খুশি যে আপনাকে সেই খুশির সংবাদটা দিতে এসেছি। বাট কিভাবে আপনাকে বলবো সেই ভাষা জানা নেই আমাদের। আবেদ এবং রাহুল, তা খুশির খবরটা কি বলো? আন্টি, রিয়াজ নতুন বউ নিয়ে এসেছে, বউটা কি সুইট, উফ। মানে কোন রিয়াসের কথা বলছো? আপনার ছেলে রিয়াসের কথা বলছি আন্টি। রিয়াস বিয়ে করেছে? হোয়াট, মজা করছো আমার সাথে? মজা না আন্টি, এখনই দেখবেন আপনার ছেলে এবং আপনার বৌমাকে। বলেই তুলি পিছন থেকে গলা উঁচিয়ে রিয়াজকে ডাকে, রিয়াস, ভাবিকে নিয়ে ভিতরে আয় তো। বলার সাথে সাথে রিয়াজ এবং সানা ভিতরে ঢোকে। রিয়াজ বর সেজে আর সানা বউ সেজে। রিয়াসের বউ হিসাবে সানাকে দেখে মিসেস রিমা বেগমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ছেলে তার সানাকে বউ করে আনবে, এটা যেন তিনি বাস্তবে নয় কল্পনাতে দেখছেন এখন। রাগে, ক্ষোভে, ঘৃণায় সিঁড়ির 2 ধাপ ক্রস করে দ্রুত পথে রিয়াসের দিকে এগিয়ে গিয়ে প্রচণ্ড ঝাঁজ এবং উঁচু গলায় বলে ওঠেন, রিয়াস, এসব কি? এখন যা দেখছো তাই মা। তুই এই কাজটা কিভাবে করতে পারলি? তুই শেষ পর্যন্ত আমাকে এই প্রতিদান দিলি? ছি! তোমার এতদিনের ইচ্ছে ছিল তোমাকে ভালো, সুন্দর এবং খুব লক্ষ্মী একটা মেয়ে এনে দিতে, আজ তা এনে দিলাম। রিয়াজ, চরম বেয়াদব কথাবার্তা বলছিস তুই। তোর ধারণা আছে তুই কি কাণ্ড করেছিস? এমন মেয়েকে বিয়ে করেছিস যে কিনা আমাদের ভরসায় থাকে, আমাদের ভরসায় বাঁচে, তার পুরো পরিবারও। সমাজের লোক যদি শোনে তুই এই মেয়েকে বিয়ে করেছিস তাহলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? মাথা হেঁট করে আনলি তুই আমার। চিৎকার করতে ইচ্ছে করছে, অনেক চিৎকার।
করো চিৎকার যত ইচ্ছে হয়, অন্তত সানাকে নিয়ে আর কোনো কথা বলবে না মা, কারণ সানা এখন আমার আর কাজের নয়, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সোহাগিনী, আমার ভালোবাসা। আমি সানাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তুমি বলেছিলে না সানা কোনো ছেলের সাথে পালিয়ে গেছে? সানা কারোর সাথে পালিয়ে যায়নি। আমি সানাকে জোর করে সে রাতে কিডন্যাপ করি সানার বিয়েটা ঠেকানোর জন্য। আজ সানা আমার হয়েছে। সো কাইন্ডলি রিকোয়েস্ট বম, সানাকে বৌমার চোখে দেখো। এই স্বপ্ন তোর কোনো দিন পূরণ হবে না, এটা আমি কখনোই হতে দেব না, কখনোই না। তোর বাবা দেশে ফিরুক আগে। মিসেস রিমার চিৎকার চেঁচামেচি শুনে এরই মাঝে সাহেলা বেগম এবং লিয়াকত আলী এসে উপস্থিত হন। মিসেস রিমা তাদের দিকে তাকিয়ে ব্যথাতুর গলায় বলে ওঠেন, বাহ, গর্বিত বাবা মা আপনারা। মেয়েকে এমন শেখালেন, শেষ পর্যন্ত আমার ছেলেটাকে ফাঁসিয়ে তার গলায় ঝুলে গেল। কি ক্ষতি করেছি আমি আপনাদের? কি ক্ষতি? দয়া দেখানোর এটাই শেষ প্রতিদান দিলেন? এটাই? সাহেলা এবং লিয়াকত আলী নিশ্চুপ হয়ে যায় প্রায়। তারা এ কথার পিঠে কি জবাব দেবে নিজেরাও বুঝতে পারছে না। তারা ভাবতেই পারেনি তাদের মেয়ে শেষ পর্যন্ত রিয়াজকে বিয়ে করবে, যারা কিনা তাদের সংসারটাকে শক্ত খুঁটির মতন আগলে ধরেছে। এই বুঝি শেষ প্রতিদান উপহার দিল তাদের। লিয়াকত আলী নিজেকে এখন খুব ছোট লোক মনে হচ্ছে, খুব। মেয়েকে দেওয়ালের সাথে লাগিয়ে যদি গায়ে বারংবার বেত পিটিয়ে রক্তাক্ত করতে পারতেন তাহলে কষ্টটা কমতো। রিয়াজ বলে, ওনাদের কিছু বলবে না মা, ওনারা এখন আমার শ্বশুর শাশুড়ি, সম্মান দিয়ে কথা বলবা। ছেলের কথায় মিসেস রিমার মাথায় আগুন ধরে যায়। ওনার এখন যে কি করতে ইচ্ছে হচ্ছে উনি তা নিজেও জানেন না। হাত পা ছোঁড়াছুড়ি আসছে। ওনার নিজের পেটের ছেলে ওনাকে না জানিয়ে বিয়ে করে আবার এমন উদ্ভট বিহেভ করছে। খুব এবং খুব কষ্ট লাগছে মিসেস রিমার। একটা সেকেন্ডও আর দাঁড়ালেন না। সবার দিকে একবার আগুন চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিচে রুমের দিকে চলে যান। ঠাস করে দরজাটা বন্ধ করে ফেলেন। সাহেলা বেগম এগিয়ে আসেন। সানা, তুই এটা কি করলি? এটা কি করলি মা? কেন রিয়াজকে বিয়ে করলি? দুনিয়াতে কি আর ছেলের অভাব ছিল? কান্নায় ভেঙে পড়েন সাহেলা। একে ছোট্টবেলায় বিষ খাইয়ে মেরে ফেলা উচিত ছিল, না হলে এরকম দিন আমাদের দেখতে হতো না। উপকার করা মানুষদের কৃতজ্ঞতা ফিরিয়ে দিতে হতো না। সেম অন আওয়ার সেলফ। আমরা এতদিন বেয়াদব একটা মেয়েকে বড় করেছি, লিয়াকত আলী বলেন। সানা চোখ মুখ কুঁচকে চোখের পানি তো বৃষ্টির ফোঁটার মতন বের হয়ে যাচ্ছে। সানার কষ্ট রিয়াসের একদম সহ্য হচ্ছে না, বুকটা দাউ দাউ করছে। রিয়াজ শান্ত গলায় লিয়াকত আলীকে বলেন, সানার কোনো দোষ নেই বাবা, সানার ইচ্ছের বিরুদ্ধে আমি ওকে বিয়ে করেছি। আপনারা খামোকা না জেনে অমন মিথ্যে অপবাদ ওর ওপর দিতে পারেন না। প্লিজ ওকে নিয়ে কিছু বলবেন না। ও রিয়াজ হৃদের বউ। বাবা, তোমরা আমাদের অর্ধেক খরচ চালাও, সেই তোমাদের আমরা গলা কেটে দিলাম। এটা কিভাবে মেনে নেব বলো? ওসব ভেবে এখন আপনারা আমাকে ছোট করছেন। এত ভাববেন না প্লিজ। মনে করবেন সব অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। লিয়াকত আলী চোখের চশমাটা খুলে ফতুয়ার কোনা দিয়ে চোখের কোনাটার পানিটা মুছে নেন। তারপর চশমাটা আবার চোখে এঁটে সাহেলাকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলেন, সাহেলা, চলে আসো। বলেই রুমের দিকে এগোন। সাহেলা বেগমের যেতে ইচ্ছে না হলেও পরিস্থিতির শিকারে বাধ্য হলেন স্বামীর পিছন পিছন যেতে। যেতে গিয়েও মেয়ের দিকে একবার চোখ ফিরে তাকালেন। সানা খুব তীক্ষ্ণ চোখে তার বাবার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। তার বাবার চোখে আজ এই প্রথম পানি দেখল। সে আগে বলদের ঘানির মতন সংসার টেনেছে, অথচ এর আগে বাবাকে কখনো কাঁদতে দেখেনি। তাহলে কি আজ তার বাবাকে সে খুব বেশি পীড়া দিয়ে ফেলেছে? খুব হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে তার, খুব। বাবার পায়ের তলায় গিয়ে পড়ে বাবার দুই পা জড়িয়ে ধরে, বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ বাবা। কিন্তু তার হলো না। সাহেলা বেগম ঢোকা মাত্রই লিয়াকত আলী দরজা বন্ধ করে ফেলেন। তুলি এগিয়ে আসে, সানার কাঁধে হাত রাখে, বলে, সব ঠিক হয়ে যাবে ভাবি। প্রথমে এরকম পরিস্থিতি হবেই, দেখবে পরে সব স্বাভাবিক হয়ে যাবে। এই কষ্টকে আর কষ্টই মনে হবে না। আর কষ্ট দিও না নিজেকে। অনেক রাত হয়েছে, এবার রুমে চলো। বলেই তুলি সানার হাত ধরে সানাকে রিয়াসের রুমের দিকে আস্তে পায়ে হেঁটে হেঁটে নিয়ে যেতে থাকে। ফুল ফিতে বেলুন দিয়ে বাসর ঘরটি মোটামুটি ঘরোয়াভাবে সাজানো হয়েছে। দেখতে একদম অসুন্দর বলা চলে না, খুব চমৎকার হয়েছে। সানা ফুলসজ্জা বিছানায় একদম কোণার দিকটায় হাঁটু ভাঁজ করে বসে আছে। চোখে মুখে তার বিষণ্ণতার রেখা।
রিয়াসের সাথে বিয়েটা হয়ে আসলেই খুব অন্যায় করে ফেলেছে সে। পুপির রাগ, বাবার অভিমান আর মায়ের কষ্ট সবগুলো চিত্র হয়ে যেন চোখের সামনে একে একে জীবন্ত হয়ে ভেসে উঠছে। কিছুতেই মনকে বোঝাতে পারছে না। কেউ তো আর মনে হয় না তাকে কখনো ক্ষমা করবে, ভুলগুলো ভুলে গিয়ে তাকে কাছে টেনে নেবে। তাহলে কি এভাবেই চলবে জীবনের গতি? কি হতে চলেছে পরের দিনগুলোতে ভাবতেই মুহূর্তেই সানার বুকটা ভার হয়ে ওঠে। তার সাথে চোখের কোণা থেকে মোটা 2 ফোঁটা অশ্রু বেরিয়ে আসে। দ্বিতীয় ফোঁটা পড়তে নিলেই কারোর হাতের স্পর্শে চোখের নিচেটা শুষ্ক হয়ে ওঠে। সানা কাতর জড়ানো চোখে সামনে তাকায়, দেখে রিয়া সেই পানিটুকু মুছে তার দিকে মায়া মায়া চোখে তাকিয়ে আছে। সানা এবার অস্ফুট একটা শব্দ করে রিয়াজকে এক ধাক্কা দিয়ে খানিকটা দূরে সরিয়ে দেয়। অভিমানী স্বরে বলে ওঠে, আপনি আমাকে একদম ছোবেন না। এই আপনার জন্য আজ আমার এমন দিনটি দেখতে হলো, দূরে যান আমার থেকে। রিয়াজ ধাতস্থতা বজায় রেখে সানার দিকে এগিয়ে, কুল সানা কুল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে আজ না দেখছিস মা আর মামার রাগ অভিমান, কদিন পর দেখবি সবাই সব ভুলে ঠিকই তোকে আমার কাছে টেনে নিয়েছে। ভুল কিচ্ছু ঠিক হবে না। না আপনার মা এই সম্পর্ক মেনে নেবে, আর না আমার বাবা, কেউই মেনে নেবে না। আপনি খামোখা আমার জীবনটা নষ্ট করে দিলেন। আমি তোর জীবন নষ্ট করিনি, আমি তোকে ভালোবাসি, আর আমাদের এই ভালোবাসাই একদিন সবার মন ঠিকই জয় করে নেবে, দেখিস। আমার উপর একটু বিশ্বাস রাখ। না, কোনো বিশ্বাস আর না, কোনো ভরসা নেই। আপনার সাথে আমার কোনো কথা নেই, সরেন এখান থেকে, আমি ঘুমাবো। বলেই সানা পাশ থেকে একটা বালিশ টেনে নিয়ে এসে সেখানে মাথা রেখে কাত হয়ে শুয়ে পড়ে। আর রিয়াজ ছোট্ট ছোট্ট চোখ করে সানার দিকে তাকিয়ে। স্বপ্ন ছিল বউয়ের সাথে বসে কত মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের ভালো লাগা ভালোবাসা সব অনুভূতি শেয়ার করবে। তারপর আরও কত কি। আর এই মেয়ে ফ্যামিলির দোহাই দিয়ে সব লাটে উঠিয়ে দিল। তাহলে তার এতদিনের স্বপ্ন জলে মিশে গেল। ভেবেই রিয়াজ গলার স্বর খাদে নামিয়ে বলে, সানা এখনই ঘুমাবে? সানার প্রতি উত্তর করলো না। রিয়াস আবারও ডাকলো, হ্যাঁ সানা। এবার সানা মাথা সোজা করে প্রচণ্ড রাগ গলায় বলে, প্রবলেম কি আপনার? একে তো জীবনটা তছনছ করে দিলেন, তারপর শান্তিতে একটু ঘুমোতেও দেবেন না। আজ তো আমাদের বাসর রাত। টানা টানা গলায় বলল, তো আমি কি করব? মানে কিছুটা ইতস্ততা বোধ করি এবার রিয়াস প্রবল জোর খাটিয়ে নিজেকে শক্তপোক্ত করার চেষ্টা করে। মনের সাথে কণ্ঠের ভারসাম্য রেখে বলে, বাসর রাতে কি করবি তা তুই জানিস না? আমার সাথে বাসর করবি, বাসর। সানার চোখে মুখে আকাশ সম বিস্ময় ছুঁয়ে যায়। এ ছেলে কি বলছে তাকে? আছে কোনো লজ্জা শরম? এবার প্রকাশিত কণ্ঠে বলে, নির্লজ্জ ঠোঁট কাটা, বইয়ের সামনে এত লজ্জা শরম থাকা চলে না। তার উপর আজ আমাদের বাসর রাত। প্রথমে বাসরে লজ্জা হলেও তা উড়িয়ে দিতে হয় এই রিয়াসের। নির্লজ্জ, গেট আউট ফ্রম হিয়ার, যদি নিচে না যায়। এ কথা বলেই রিয়া সানার দিকে স্লথ গতিতে এগিয়ে থাকে। সানা ভয় পেয়ে থমথম গলায় বলে ওঠে, এই কাছে আসবে না বলছি, কিন্তু কাছে আসবেন না, না হলে চিৎকার দেব। রিয়াজ খিলখিলিয়ে হেসে ওঠে আর সানাকে আর এক দফা অবাক করে দিয়ে তার পাশ কেটে চিৎ মেরে শুয়ে পড়ে যেতে যেতে বলল, তুই চিৎকার কর, আমি ঘুমাই, গুড নাইট। বলেই রিয়াজ চোখ বন্ধ করে নেয়। সানা তো অবাক, রিয়াজ যে অমন ভনিতা করে এভাবে শুয়ে যাবে তা বিশ্বাসই হয়নি। তবে সানার কেন জানি প্রচণ্ড মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো তা জানে না, হয়তো মনের অবচেতনে রিয়াসের জন্য এখনো তার এক ফালি ভালোবাসাটা রয়ে গেল। সেও চেয়েছিল রিয়াজ তার কাছে আসুক, তাকে ভালোবাসুক। সানা মুখে একটা লজ্জামাখা হাসি টেনে রিয়াসের পাশ দিয়ে শুয়ে পড়ল। শোয়া মাত্রই রিয়াস উঠে পড়ল আর তার তৃষ্ণার্ত মনের মুখটা সানার কানের কাছে গুঁজে ফিসফিস গলায় বলল, তুমি আমাকে যতই দূরে রাখো না কেন সানা, আমি কখনো তোমাকে দূরে যেতে দেব না। বলি রিয়াজ সানার ওপর আলতো করে হাত রাখলো। মুহূর্তেই সানার ভিতরটা বিদ্যুতের মতন ধক করে উঠল। সানা হাত দিয়ে বিছানার চাদর খামচে নিজেকে সংযত করার চেষ্টা করলো, কিন্তু তাতে লাভ হলো না। অ্যাট্রাকশনটা আরও বেড়ে গেল। এক দেহে মিশে গেল দুজন মানব মানবী। পরিপূর্ণ হতে লাগলো তাদের ভালোবাসা। সকালবেলা মোবাইলের শব্দে ঘুম ভাঙে রিয়াসের। ঘুম ঘুম চোখে মোবাইল নিতে পিছনে ফিরতেই হাত বরাবর ঘাড়ে একটা টান পড়ে। তাকিয়ে দেখে সানা তার ডান হাতের ওপর গুটিসুটি মেরে শুয়ে আছে।
তার ডাগর চোখ জোড়ার পাপড়িগুলো একত্রে সোজা হয়ে ফ্যানের বাতাসে নড়ছে। পিছনের কিছু চুল মুখের ওপর এলো পাথারি পড়ে আছে। গোলাপি ঠোঁট দুটো লাভ লাভ হয়ে আছে। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে এই মুহূর্তে, খুবই অদ্ভুত ধরনের সুন্দর। রিয়াজ টানা চোখে সানার দিকে দীর্ঘক্ষণ সময় নিয়ে তাকিয়ে থাকার মাঝেই কলটা কেটে দিয়ে আবারও বেঁচে ওঠে। এবার রিয়াজ কিছুটা বিব্রত হয়ে বালিশের নিচে হাত রেখে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে তাকিয়ে দেখে মাই ফাদার। এত সকলে বাবার কল দেখে রিয়াজ কিছুটা ভড়কে যায়, তবে মনে মনে মোটামুটি গেস করে নেয় তার বিয়ের ব্যাপারটা জানতেই বাবা কল করেছে, না হলে এত সকালে ওনার কল করার কোনো কারণ নেই। রিয়াজ খুব সন্তর্পণে সানার মাথাটা বালিশের ওপর রেখে দিয়ে বিছানা থেকে নেমে তড়িৎ পায়ে ফোন হাতে ব্যালকনিতে যায়। নিজের মাঝে দৃঢ়তা বজায় রেখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে, কংগ্রাচুলেশন মাই সান, ইউ হ্যাভ গট ট্যালেন্টেড আ ওয়ার্ক। আমি এতদিন এটাই চেয়েছিলাম। বাবার কথা শুনি রিয়াজ কয়েক সেকেন্ডের মতন চুপ হয়ে যায়। সে হয়তো ভাবতেও পারেনি তার বাবা এত তাড়াতাড়ি তাদের সম্পর্কটা মেনে নেবে, তাও সানার সাথে। ভাবনার মাঝেই, রিয়াজ, সানাকে আমার মেয়ে হিসাবে বেশ পছন্দ। সে কাজে যেমন পটু তেমন তার সুশ্রী ব্যবহারও, আর রূপে গুণে তো দারুণ। তোর ওই মাম্মিটার মতন বদ না, সারাক্ষণ খালি কানের কাছে ঘেউ ঘেউ করে, অন্তত পাগল বানাবে না। মেয়েটার তোকে খুব করে বুঝবে। খুব ভালো একটা কাজ করেছিস সানাকে বিয়ে করে। আমি কিছুদিনের মধ্যেই বাসায় আসছি, এসেই বাসার সব কেলেঙ্কারি উৎপাটন করব। বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষাই মুহূর্তে আমার জানা নেই। আমি সত্যি ভাবতেও পারিনি তুমি এত সহজে সম্পর্ক মেনে নেবে। এত ভাবতে হবে না, বউকে নিয়ে সুন্দর মতন সংসার কর। তোর মা ঝামেলা করলে তা মাথায় নিবি না, বউকে শান্ত থাকতে বলবি। আমি দেশে ফিরি, আমার অপেক্ষা কর। ওকে বাবা, ওকে মাই চাইল্ড, তাহলে রাখছি। বাবার কলটা রেখেই রিয়াজ সে কি খুশি, উফ, খুশিতে একেবারে নাচতে ইচ্ছে করছে তার। তারপর খুশিটাকে কিছুক্ষণ এভাবেই একা একা নিজে উপভোগ করে ভিতরে যায়। সানার দিকে এগিয়ে গিয়ে তার কপালে আলতো একটা চুম্বন এঁকে দেয়। তারপর হাতের ফোনটা এক সপাটে বালিশের ওপর রেখে দিয়ে মুখে শীষ বাজাতে বাজাতে টাওয়াল হাতে বাথরুমে ঢুকে যায়। রিয়াজ বাথরুম থেকে বেরোতে বেরোতে ততক্ষণে সানার ঘুম ভেঙে যায়। সানার চোখ জোড়া মেলতেই প্রথমে চোখ পড়ে রিয়াজের দিকে। গায়ের রং ফর্সা হওয়ার দরুন সৌন্দর্য বৃদ্ধি করেছে। সানা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই ভেতরটা হু হু করে কেঁপে ওঠে। তার নিজের কাছে নিজেরই অনুশোচনা হচ্ছে। এমন একজন সুটাম দেহের টকটকে সাদা ছেলে তার মতন একটা সাধারণ একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলো? সে তো রিয়াসের কোনো দিক দিয়েই যোগ্য না। সানার ভাবনার মাঝে রিয়াজ পিছন ফিরে বলে, কখন জেগেছো সানা? সানা থতমত খাওয়ার মতন একটু ভান করে ফেলে, থেমে থেমে বলে, এই তো কিছুক্ষণ হলো। যাও এবার ফ্রেশ হয়ে আসো। সানা এই কথার নিঃশব্দে মেনে নিয়ে নিচে নামতে যাবে, অমনি মোচড় দিয়ে ওঠে। রিয়াজ ভুরু কুচকে বলে, কি হয়েছে? সানা কি উত্তর দেবে নিজেই ভেবে উঠতে পারছে না। তার পরনের শাড়িটা শরীরের সাথে খুব আলগাভাবে লেগে আছে, উঠতে নিলেই ধপধপ করে নিচে পড়ে যাবে। আর রিয়াজ তাকে এই অবস্থায় দেখে ফেললে তখন কেমন এক বিশ্রী ব্যাপার হবে তা ভাবা যায়। আর রিয়াজ তো তা জানে না। মুহূর্তে সানার মুখটা কেমন অসহায় অসহায় হয়ে গেল। সে এদিক ওদিক তাকাতে থাকে। কি করবে, কিভাবে এখান থেকে বাথরুমে যাবে? রিয়াজ যদি এখান থেকে বাইরে যেত তাহলে একটা গতি হতো, কিন্তু রাম ছাগলটা খুঁটির মতন এখানে দাঁড়িয়ে আছে। ভাবনার মাঝে রিয়াজ আবার বলে, আজ সারাক্ষণ এখানে বসেই কাটিয়ে দিবি নাকি? না, মানে একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? উফ, আমিও না একটা গর্ধব, কেমন খাপছাড়া কথা বলে ফেললাম। প্রবলেম হয়েছে, এখন কি উত্তর দেব? মনে মনে বলল, কি বলছো কি, কোনো কি প্রবলেম? আপনি একটু বাইরে যান তো। বাইরে যাব কেন? বাইরে গিয়ে আমার জন্য একটা স্যান্ডেল জুতো নিয়ে আসতেন, তাহলে ভালো হতো। আসলে আমি হিল জুতো তেমন পরতে পারি না, পরলে পা বেঁকে নিচে পড়ে যায়। এইটুকুর পথ, বাথরুমের কাছে গিয়েই খুলে নিও। বাথরুমে তো অন্য জুতো আছেই, তাও স্যান্ডেল। উফ, আমি বাসায় পরার জন্য বলছি, বাথরুমে পরার জন্য বলছি না। এখন কোথায় পাবো স্যান্ডেল? মিনা আপার কাছে থাকতে পারে, ওনার কাছে গিয়ে খোঁজ নিন। স্যান্ডেলের জন্য এখন মিনা আপার কাছে যেতে হবে? বউয়ের এইটুকু আবদার রাখতে পারবেন না? কেমন পুরুষ আপনি? বউ শব্দটা শোনা মাত্রই রিয়াসের ভিতর বাজনা বেজে ওঠে। অবশেষে সানা নিজের মুখে স্বীকার করলো সে তার বউ। আহা, জীবনে এর চেয়ে সুখকর কথা আর কি হতে পারে?
আবদার একটা কেন, এর জন্য হাজারটা আবদার রাখতে রাজি। রিয়াস আর দেরি করলো না, সানাকে অপেক্ষা করতে বলে হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে যায়। সানা যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বাথরুমের দরজার হাতলে হাত রাখতেই রিয়াস পিছন থেকে, সানা শোনো, স্যান্ডেল যদি না। বাকি কথা রিয়াসের আর বলা হলো না। সে সানাকে এহেন অবস্থায় দেখে তার চোখ জোড়া চড়ক গাছ হয়ে গেল। আর সানার অবস্থা তো যায় যায় অবস্থা। সে তহরহ করে পেছনে ঘুরে রাগ স্বরে বলল, আপনি আবার আসলেন কেন? লজ্জা শরম নেই? আমি আসলে ওই স্যান্ডেলের কথা জিজ্ঞেস করতে এসেছি। কিসের স্যান্ডেল? কোনো স্যান্ডেল ট্যান্ডেল লাগবে না আমার, যান এখান থেকে। কিছুক্ষণ আগেই তো বললে স্যান্ডেল লাগবে। বলছি না লাগবে না, যান। সানার রাগ রাগ মুখ দেখে রিয়াস একটা মুচকি হাসি দিল। তার সেই হাসিতে কিছু একটা লুকানো ছিল। তারপর রিয়াস চলে যেতে পা বাড়ায়, হঠাৎ কিভাবে যেন আবার এক পা পিছনে হাঁটে, গলাটা ছেড়ে দিয়ে বলে, তবে ইউ আর লুকিং সো হট। বলি রিয়াজ চোখ টেপে। বলার উদ্দেশ্য ছিল সানাকে রাগিয়ে লুকে আরও রাগিয়ে দেওয়া। আর সানা কি চুপ থাকার মতন মেয়ে? সেও তেলে বেগুনে জ্বলে যেই তার সব থেকে বিশ্রী কথাটা রিয়াজকে শোনাতে যাবে, অমনি রিয়াজ তার মান বাঁচাতে দিল এক ছুট। আর কি, বেচারি সানা ব্যর্থ মুখে বাথরুমে ঢুকে গেল। তবে এর প্রতিশোধ নেওয়ার গরম গরম জাল চোখে মুখে স্পষ্ট হয়ে উঠল। সানা ফ্রেশ হয়ে গায়ে জলপাই কালারের একটা শাড়ি পরে বাথরুম থেকে বের হয়। রিয়াজ রুমেই ছিল। সে সানাকে শাড়ি পরিহিতা অবস্থায় দেখে চোখ জোড়া কপালে তুলে ফেলে। ঘোর মাখা গলায় বলে, পরি? মানে পরি? কই পরি? আমার সামনেই জলপাই রঙা শাড়িতে জলপাই পরি। রিয়াজ যে তাকেই উদ্দেশ্য করে কথাটা বলছে সানা বুঝতে পেরে গাঢ় একটা হাসি দেয়। তারপর ভুরু যুগল কুঁচকে বলে, এত পরি করা লাগবে না। কিছুক্ষণ আগে কি বলেছেন মনে আছে? হট? লজ্জা শরম নেই আপনার? রিয়াজ ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি দিয়ে টেনে টেনে হাঁটি হাঁটি পায়ে সানার দিকে এগিয়ে আসে। সানা ছোট্ট ছোট্ট ঢোকর গিলে কিছুটা পিছু হটে যায়, কারণ রিয়াসের উদ্দেশ্য এই মুহূর্তে ভালো ঠেকছে না। নিশ্চয়ই সোহাগ খুঁজবে। সত্যি সত্যি হলোও তাই। সানাকে হ্যাঁচকা এক টান মেরে খুব কাছে টেনে নিয়ে তার মুখের সামনে আসা এলোপাথারি চুলগুলো খুব সযত্নে কানের পিছনে গুজে দেয়। আর তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে বলে, লাভ ইউ। সানা রিয়াজকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, জানতাম এমনটাই হবে। আমি কত কষ্ট করে শাড়িটা পরেছি, এখন চাই না শাড়িটা আবার অগোছালো হোক। তো কি হয়েছে, আমি আবার পরিয়ে দেব। উফ, রাগ উঠছে কিন্তু এখন। এমনিতেই মনটা ভালো নেই মা বাবার ফুপির জন্য। আপনি আসছেন নাটক করতে। পথ ছাড়ুন, নিচে যাব। নিচে যেতে এখন দেব না। এখন তুমি নিচে গেলে আমার আক্রোশটা জলপাই পরির ওপর থেকে দমাতেই পারবো না। বলি রিয়াস আবার সানার দিকে এগিয়ে সানার ভেজা চুলে মুখ ডুবিয়ে দেয়। অমনি মিনা খাতুন ভেতরে ঢুকে বলে, সানা আপা, খালা আম্মা, খালু, সফি এবং রিদি বাসায় কেউ নেই, কোথায় যেন চইলা। আর কথা শেষ করতে পারলো না বেচারি। সে যে বে টাইমে ঢুকে পড়েছে এখন বুঝতে পেরে নিজের কাছে নিজেই লজ্জা পেয়ে যায়। মাথাটা নিচু করে বলে, সরি আপা, ভাইজা। রিয়াস একটা হাসি দিয়ে সানাকে ছেড়ে দেয়। সানার তা ভাবান্তরে নেই। যেই শুনেছে তার মা বাবা এবং ভাই বোন বাসায় নেই, অমনি রিয়াস এবং মিনাকে পাশ কেটে নিচে আসে। তার মা বাবা, সফি এবং রিধি রুমে ঢুকে দেখে তারা সত্যিই কেউ নেই। তাদের ভারী ভারী জিনিসপত্রগুলো ছাড়া সাথে করে সব নিয়ে গেছে। সানা ধপ করে নিচে বসে পড়ে আর ব্যথিত মনে কান্না করে দেয়। অনবরত পড়তে থাকে তার চোখের অশ্রু। রিয়া সানার কাছে এসে বসে। সানা কান্নামাখা কণ্ঠে বলে ওঠে, রিয়াস, আমার মা বাবা ভাই বোন আমার সাথে অভিমান করে চলে গেছে। আমি তাদের মনে খুব কষ্ট দিয়ে ফেলেছি, খুব। রাগ হলে এরকম হয়। বাবা কিছুদিনের মধ্যেই দেশে ফিরছে সানা। বাবা এসে সব ঠিক করে দেবে। এর মাঝে অনেক দিন কেটে গেছে, এই 4-5 দিনের মতন। সানা তার মা বাবার আর খোঁজ পায়নি। মোবাইলে কল দেয়, নাম্বার বারবার বন্ধ পায়। মিসেস রিমা বেগম সানাকে এর মাঝে আর কিছু বলেননি। এমনিতেই মেয়েটির পরিবার চলে যাওয়ায় মুখটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে, সেই কারণে রাগ প্রকাশ করার প্রয়োজন বোধ করেনি। তবে তিনি সানাকে যে খুব সহজে মেনে নেবেন তা না। সেদিন সন্ধেই মিস্টার সৈকত হোসেন বাসায় এসে হাজির হন। চোখ মুখ কেমন ওনার ঝলকা ঝলকা, আগ্রহ ছেলের বউকে দেখা। সানা মাথায় আঁচল তুলে তার শ্বশুরের সামনে এসে সসম্মানে সালাম করে। মিস্টার সৈকত হোসেন সালামের জবাব নিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের দোয়া করেন। রিমা তা দেখে রাগে গজগজ করে চলে যায় সামনে থেকে। সেদিকে তাকিয়ে সৈকত হোসেন হেসে হেসে বলেন, তোমাদের মাকে টাইট দেওয়ার দায়িত্ব আমার, সো নো টেনশন।
সানা হেসে ফেলে। সে আগেও তার ফুপাকে খুব ইন্টারেস্টিং পার্সন ভাবতো। লোকটি আসলেই খুব চমৎকার। মনে কোনো রাগ অহংকার কিচ্ছু নেই, দেমাকও নেই, খুব সাদামাটা। অথচ তিনি কিনা দেশের অনেক বড় একজন বিজনেসম্যান, যে কেউ দেখলেই ওনাকে এক নজরে ভালো লেগে যাবে। সানা তার শ্বশুরকে তার মা বাবা শফি এবং রিধির সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলে। মিস্টার সৈকত হোসেন এখানেও জবাব দেন, ডিয়ার, নো টেনশন, আমি জানি এখন ওনারা কোথায় আছেন। তিনি সত্যি সত্যি সানার পরিবারকে খুঁজে পান। ওনারা ওনাদের গ্রামের বাড়িতে চলে গেছিলেন, আর সৈকত হোসেন ওখানে গিয়েই হাজির হন। তারপর ওনাদের সব রাগ অভিমানের কথা একে একে শোনেন। লিয়াকত আলী বলেন, আমি হাফ সাপোর্টে ওই বাসায় থাকি। আপনারা আমাদের সাপোর্ট না করলে আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করতে খুব কষ্ট হয়ে যায়। সেখানে মেয়ে আপনার ছেলেকে বিয়ে করে ফেলেছে। বলেন ভাইজান, এটা কি মানা যায়? ও যে এই কাজটা করে আমাদের কতটা অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে ভেবেছেন একবারও? ভাবেনি। তাই লাজ লজ্জায় চলে আসলাম গ্রামে। লিয়াকত আলী কথা শুনে মিস্টার সৈকত হোসেন হো হো করে হেসে দিলেন। হাসি থামিয়ে তারপর বলেন, ছেলে যে সানাকে বিয়ে করেছে এতে আমি বড্ড খুশি। মিস্টার সৈকত হোসেনের কথা শুনে প্রথমে লিয়াকত আলী ধাঁধায় পড়ার অবস্থা। তারপর বিষয়টি সৈকত হোসেন ক্লিয়ার করে দেন। ভালোবাসা, প্রেম, এসবের স্ট্যাটাস, অহংকার, সৌন্দর্য, গৌরবের তুলনা হয় না ভাইজান। কারণ ভালোবাসার অর্থ শুধুই ভালোবাসা। ভালোবাসার কাছে জাগতিক সব তুচ্ছ। তারপর লিয়াকত আলী নিজের ভুল বুঝতে পারেন। তবে তিনি নিজের আত্মসম্মানের কথা ভেবে আর মেয়ের জামাইয়ের বাড়িতে থাকেননি। সৈকত হোসেনকে বহু কষ্টে বুঝিয়ে টুঝিয়ে অন্য জায়গায় বাসা নেন। সেখানেই পরিবারকে নিয়ে বসবাস শুরু করে দেন। তার ভাষ্যমতে সারাক্ষণ আত্মীয়দের সাথে মাথায় চড়ে থাকলে তারা কখনো মর্যাদা পায় না, তারা হয়ে যায় তুচ্ছকার। লিয়াকত আলীর যুক্তিসঙ্গত কথা সৈকত হোসেন মেনে নেন। তারপর সানার ব্যবহার ও গুণের জন্য মিসেস রিমাও আস্তে আস্তে ঠিক হয়ে যান, নিজের ভুল বুঝতে পারেন। সুন্দর মতন চলতে থাকে দুটো পরিবারের সংসার।